হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ইয়াসিন একাডেমির ইংলিশ গ্রামার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের গ্রামার প্র্যাকটিস ক্লাসটি মূলত অষ্টম শ্রেণী যারা আছো তাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফর্ম অফ ভার্বস এই গ্রামার আইটেমটি কি এবং এটি কিভাবে সলভ করতে হয় এবং কি কি উপায় অবলম্বন করে এটি সহজে সলভ করা যায় সেই সম্পর্কে একটি ভিডিও আমার এই প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে। সেই ভিডিওটি দেখার পর আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটি সহজে করা যায়। তো যারা অলরেডি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের জন্য আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এই গ্রামার আইটেমটি। বিগত বছরে তোমরা জানো যে ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা হতো, তো সেই বোর্ড কোশ্চেন গুলো এখানে আমি সাজিয়েছি। তো বিগত বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা, সেই বোর্ড কোশ্চেন গুলো আমি ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। তো আমি তোমাদের জন্য একেবারে বিস্তারিতভাবে বাংলায় বুঝিয়ে বুঝিয়ে এবং গ্রামার রুলস গুলো কেন হলো সেই সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বলে বলে সলভ করব, যেন তোমরা সহজে বুঝতে পারো। তো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা 5টি বোর্ড প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখাবো। তোমরা যেখানে যে দেখতে পাচ্ছ 5টি প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা সলভ করবো হচ্ছে ঢাকা বোর্ড 2017-তে আসা রাইট ফর্ম অফ ভার্বের এই কোশ্চেনটি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের হচ্ছে এটি 5 মার্কস এর একটি আইটেম। তো এখানে তোমাদেরকে 5টি ব্ল্যাঙ্কস দেয়া থাকবে এবং উপরে 5টি ভার্ব দেয়া থাকবে, যেগুলোকে পিক করে তোমাদেরকে এক একটা জায়গায় বসাতে হবে এবং সেটির সঠিক ফর্মটা কি হবে সেটিও তোমাদেরকে বসাতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে দুটো কাজ। একটি হচ্ছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন করে তোমরা প্রথমে আগে ভেবে নিবে যে কোথায় কোন ভার্বটি কারেক্ট ভাবে বসতে পারবে, এবং এরপরে তোমাদেরকে দেখতে হবে যে সেই ভার্বটির কোন ফর্মটা এই সেন্টেন্স অনুসারে বসবে, অর্থাৎ রাইট ফর্মটা কি। এই দুটো কাজ তোমাদেরকে করতে হবে। কিন্তু ক্লাস 6 এবং ক্লাস 7-এ যারা, তাদের কিন্তু আসলে এই ঝামেলাটা নাই। তাদের শুধু একটাই ঝামেলা, সেটা হচ্ছে রাইট ফর্মটা বসানো, বিকজ ওদের এই শূন্যস্থানের ঠিক পাশেই ব্র্যাকেট দিয়ে কিন্তু এই ভার্ব গুলো দেয়া থাকে। সো ওদের কিন্তু আর আসলে উপর থেকে কোনো কিছু বাছাই করার দরকার নেই। কিন্তু তোমাদের ক্লাস 8 ক্লাস 9 তাদের কিন্তু এই ব্যাপারটি আছে। সো এই জন্য তোমাদেরকে বেশি সতর্কভাবে এই রাইট ফর্ম অফ সলভ করতে হবে। কারণ তুমি যদি উপর থেকে ভুল একটি ভার্ব তুমি সিলেক্ট করো তোমার অপশনের জন্য, তাহলে কিন্তু সেটি রাইট ফর্ম বসালেও তুমি মার্কস পাবে না। কেন? কারণ তোমার ভার্বটি কিন্তু এখানে ভুল আছে। সুতরাং তোমাদেরকে অবশ্যই ডাবল সতর্ক থাকতে হবে এটি সলভ করার ক্ষেত্রে। তো চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটি সলভ করি। প্রথমে আমরা যেটা করব, এখানে আমাদের উপরে যে ভার্ব গুলো দেওয়া আছে সেগুলোর অর্থ আমরা পারি কিনা একটু চেক করে নেব। যেমন এটি হচ্ছে ইনভেন্ট, ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা। অ্যাড, অ্যাড অর্থ যোগ করা। প্রসপার অর্থ উন্নতি করা। ডিপেন্ড অর্থ নির্ভর করা। এবং বি, এটা তোমরা জানো বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই 5টি অপশন এখানে একসাথে বি হিসেবে লেখা আছে। তোমার যেটি দরকার হবে সেটি নেবে। আবার মাঝে মাঝে এই বিটাকেও ব্যবহার করা লাগতে পারে, বি মানে কিন্তু হওয়া। এখন আমরা এই প্যাসেজটা যদি একটু তোমরা ওভারঅল পড়ে দেখো ব্ল্যাঙ্ক সহকারী, তাহলে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই প্যাসেজটি মানুষের ভাগ্য, মানুষের কর্মকাণ্ড এবং মানুষের জীবনে যে সাকসেস অর্থাৎ সফলতা এই সম্পর্কে। তো এরকম মোটামুটি একটা হালকা আইডিয়া তোমরা পুরো প্যাসেজটা একবার জাস্ট এমনি পড়ে দেখে নিবে। এরপরে তোমরা লাইন বাই লাইন যাবে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ম্যান ড্যাশ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ মেকার অফ হিজ ওন ফরচুন মানে মানুষ তার নিজের, ওন মানে নিজের, মানুষ তার নিজের, ফরচুন মানে সৌভাগ্য, মানুষ তার নিজের সৌভাগ্যের নির্মাতা, মেকার নির্মাতা। তাহলে এখানে আমাদের একটা কি মিসিং আছে বলতো? এখানে উপরে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা যদি এই বি ভার্বটাকে সিলেক্ট করি, এখন বি ভার্বের ভিতরে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর অনেকগুলো আছে। তো এই পুরো প্যাসেজটা হচ্ছে জাস্ট জেনারেল কথাবার্তা, নর্মাল টপিক সম্পর্কে, তাই আমরা প্রেজেন্ট ফর্মই ধরে নিব। এবং সেক্ষেত্রে আমাদের এম ইজ আর এর মধ্যে আমরা এই এ নাম্বারের জন্য আনসারটা নেব হচ্ছে ইজ। কারণ যেহেতু এখানে আমাদের ম্যান আছে, ম্যান হচ্ছে সিঙ্গুলার, সো আমাদেরকে এম ইজ আর এদের মধ্যে ইজ নিতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা মিলে যাবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে এরকম, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ তার নিজের সৌভাগ্যের নির্মাতা। হয়ে গেল। এরপরে ইফ উই আর অ্যাফ্রেড অফ ওয়ার্ক, আমরা যদি কাজে ভয় পাই, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া। ইফ উই আর অ্যাফ্রেড অফ ওয়ার্ক, যদি আমরা কাজ করতে ভয় পাই, উই ক্যানট ড্যাশ ইন লাইফ, আমরা জীবনে কিছু একটা করতে পারবো না। এখন কি করতে পারবো না সেটা তোমরা উপরে দেখো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে তুমি যদি প্রসপারটাকে নাও, প্রসপার মানে হচ্ছে উন্নতি করা, তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি আমরা কাজ করতে ভয় পাই। তাহলে এটি কিন্তু এখানে সবচেয়ে ভালো মিলছে। তাহলে এখানে আমাদেরকে যেহেতু উই ক্যান নট দেয়া আছে, আমরা যদি প্রসপার বসাই তাহলে উই ক্যানট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না, এটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আমি মনে করো এখানে প্রসপার লিখলাম, প্রসপার,
এখন আমাদের একটা প্রশ্ন আসবে পরে যে এটা সঠিক ফর্ম কি, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান নট দেয়া আছে। তোমরা জেনে রাখো যে আমাদের যে মডাল অক্সিলারি গুলো আছে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই যে মডাল অক্সিলারি গুলো আছে, এগুলোর পরে যদি আমাদের ভার্ব আসে তাহলে অবশ্যই V1 অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেটি বসবে। এটি হচ্ছে একটা রুলস। তাহলে এখানে যেহেতু ক্যান আছে, সো আমরা অবশ্যই আমাদের এই যে প্রসপার ভার্বটি আছে আমরা এটিকেই রাখবো, আমাদের কোনো রকমের চেঞ্জ করতে হবে না। এরপরে দেখো, সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ড্যাশ অন লাক। কিছু কিছু মানুষ থিঙ্ক মানে চিন্তা করে বা ভাবে দ্যাট সাকসেস ইন লাইফ, তারা ভাবে যে জীবনের সফলতা ড্যাশ অন লাক। এখন এই যেখানে একটা প্রিপোজিশন দেওয়া আছে অন, এটির সাথে তোমরা পরিচিত যে কোনো কিছুর উপর বোঝায়, অর্থাৎ লাক ভাগ্যের উপর মানুষের সফলতাটা কি করে, নির্ভর করে, আমরা কিন্তু এভাবেই কথাটা বলি। সো তাহলে এরকম একটা ওয়ার্ড আমাদের এখানে সরাসরি দেওয়া আছে ডিপেন্ড। তাহলে আমি এখানে সি নম্বরে যদি ডিপেন্ড বসাই তাহলে কিন্তু আমাদের অর্থটা মিলে যাচ্ছে। এখন প্রথমে অর্থ মিলিয়ে তুমি ওয়ার্ডটা তো মানে ভার্বটা তো নিলে, এখন তোমার সেকেন্ড কাজটা হচ্ছে এটির সঠিক ফর্মটা কি হবে সেটা ভাবা। তো সাম পিপল থিঙ্ক দ্যাট, এখানে এই অংশটা দেখে কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে আমার পিপল আছে, যেহেতু এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ পিপল আছে, সো পিপল দেখে অনেকেই ভাববে যে ডিপেন্ডই হবে, কারণ যেহেতু পিপল হচ্ছে প্লুরাল। কিন্তু মজার কথা হচ্ছে এই যে এখানে দ্যাট আছে, এই দ্যাটের পর থেকে যে আরেকটা অংশ শুরু হয়েছে সাকসেস ইন লাইফ, এই অংশের অনুসারেই হচ্ছে তোমার এই ভার্বের ফর্মটা বসবে। দ্যাটের আগে কি ছিল সেটা কিন্তু এখানে মানে ম্যাটার করবে না। সো এই জন্য তোমরা খেয়াল রাখবে, যদি তোমরা দেখো যে কোন একটা সেন্টেন্সে দ্যাট আছে এবং দ্যাটের আগে একটা অংশ আছে, আবার দ্যাটের পরে আরেকটা অংশ আছে সেন্টেন্সের, এবং সেখানে আলাদা করে আরেকটি সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছ সাকসেস, এটাও কিন্তু একটি সাবজেক্ট। তার মানে এখানে আসলে দুইটা সেন্টেন্স একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে। সো সাম পিপল থিঙ্ক এটা একটা অংশ, আবার সাকসেস ইন লাইফ এটা একটা অংশ। সো আমরা সেকেন্ড যে অংশটা অর্থাৎ আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপস এর ঠিক আগের যে সাবজেক্ট আমরা সেটাকেই ধরে নিব যে এটাই অনুসারে আমাদেরকে ভার্বের ফর্মটা বসবে। সো আগে পিপল আছে না প্লুরাল আছে এটা আমরা দেখবোই না। সো সাকসেস এটাই হচ্ছে আমাদের এখানকার সাবজেক্ট। তো এটা যেহেতু একটা সিঙ্গুলার, সো আমরা অবশ্যই এই ডিপেন্ড এই ভার্বের সাথে আমাদেরকে এস বাই এস যুক্ত করতে হবে। তো আমরা জানি যে ডিপেন্ডের সাথে এস বলবে, তাহলে সেন্টেন্সটা হবে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক, অর্থাৎ জীবনের সফলতা নির্ভর করে ভাগ্যের উপরে, এটা অনেকে ভাবে। তো এই ব্যাপারগুলো তোমরা খুব সাবধানে খেয়াল রাখবে। এরপরে দেখো, সায়েন্টিস্টস হ্যাভ টয়েলড day and night in their laboratories with a view to dash radio, television and computer. So scientists have toiled day and night, এর অর্থ কি? বিজ্ঞানীরা, toil শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম করা, বিজ্ঞানীরা পরিশ্রম করেছেন দিন এবং রাত ভরে in their laboratories, তাদের যে গবেষণাগার ছিল সেই ল্যাবরেটরিসে, with a view to, with a view to এটা হচ্ছে তোমাদের একটা গ্রামাটিক্যাল রুলস, আশা করি এটা তোমরা অনেকেই জানো। তো এই উইথ আ ভিউ টু এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে। তাহলে বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরি বা গবেষণাগারে দিন রাত ধরে পরিশ্রম করেছেন, কেন, কি জন্য? উইথ আ ভিউ টু ড্যাশ রেডিও, টেলিভিশন, কম্পিউটার। তো রেডিও, টেলিভিশন, কম্পিউটার এগুলো আবিষ্কার করার জন্য, এরকম একটা অর্থ কিন্তু আসার কথা। তো এই জন্য তোমাদের এখানে কিন্তু ইনভেন্ট এই ওয়ার্ডটা দেয়া আছে, অর্থাৎ আবিষ্কার করা। তাহলে তুমি যদি ডি নাম্বারে আমরা যদি ইনভেন্ট বসাই তাহলে আমাদের অর্থ, যদি ইনভেন্ট দিই তাহলে কিন্তু এই সেন্টেন্সের সাথে অর্থটা মিলে যাচ্ছে। বিজ্ঞানীরা বিজ্ঞানীরা দিন এবং রাত পরিশ্রম করেছেন তাদের গবেষণাগারে উইথ আ ভিউ টু মানে কি, উদ্দেশ্যে। তাহলে কি উদ্দেশ্যে? ইনভেন্ট করার উদ্দেশ্যে, অর্থাৎ আবিষ্কার করার উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং কম্পিউটার। সো তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যেখানকার গ্রামার রুলসটা কি। এখানে গ্রামার রুলসটা হচ্ছে উইথ আ ভিউ টু যদি থাকে তাহলে এর পরের ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি বসবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের ইনভেন্ট এই ভার্বের সঙ্গে আমরা আইএনজি বসিয়ে দেবো। তো এরপরে দেখো, এরপরে আছে দিস ইনস্ট্রুমেন্টস ড্যাশ টু দ্য জয় অফ আওয়ার লাইফ, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট গুলো অর্থাৎ রেডিও, টেলিভিশন, কম্পিউটার এগুলো আমাদের জীবনে আনন্দ দিয়েছে বা আনন্দ যোগ করেছে এমন একটা অর্থে হবে। তাহলে এখানে আমাদের এই যে একটা সর্বশেষ যে আমাদের ভার্বটা রয়ে গেল যেটা আমরা এখনো ব্যবহার করিনি, সেটা হচ্ছে তোমার অ্যাড। তাহলে আমরা এখানে অ্যাড বসিয়ে দেবো। অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা। তাহলে এই আবিষ্কারগুলো অবশ্যই আমাদের লাইফ অনেক সহজ করেছে বা আনন্দ দিয়েছে, আনন্দ যোগ করেছে, তো সেই অর্থে। কিন্তু এখন ঝামেলাটা হচ্ছে
এটির সঠিক ফর্মটা নিয়ে। সঠিক ফর্মটা কি হবে এটা নিয়ে অনেক তোমরা দ্বিধা দ্বন্দ্বে থাকো, কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন হবে, কখন ব্যবহার করতে হবে সেটা নিয়ে তোমাদের অনেক সমস্যা। তো সেই সমস্যার সমাধানের জন্য তোমরা একটু বোঝার চেষ্টা করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কখন আমাদের ইউজ করা উচিত। যখন কোনো কাজ আগে ঘটে যায় তখন তো সাধারণত আমরা সেটা বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে এমন হয় যে কাজটা আগে ঘটেছে ঠিকই, কিন্তু সেই কাজটার যে একটা ফলাফল বা প্রভাব বা রেজাল্ট সেটা কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক যখন আমরা কথাটা বলবো তখনও রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করা যৌক্তিক হবে না। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, চলো। মনে করো তোমাকে সকাল 11টার দিকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি তোমার ব্রেকফাস্ট খেয়েছো। তো তুমি কিভাবে বলবে সেই কথাটা যে হ্যাঁ আমি ব্রেকফাস্ট খেয়েছি? তুমি চাইলে বলতে পারো যে আই টুক মাই ব্রেকফাস্ট, অথবা তুমি বলবে আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করাটা এখানে বেশি যৌক্তিক। এর কারণ হচ্ছে তুমি হয়তো সকাল 7টা 8টার দিকে ব্রেকফাস্ট করেছো, কিন্তু এর মাঝে তোমাকে আমি যখন জিজ্ঞেস করছি অর্থাৎ সকাল 11টা, তখন কিন্তু তুমি আর অন্য কোনো খাবার হয়তো খাওনি বা লাঞ্চ খাওনি। তো সেক্ষেত্রে তোমার ব্রেকফাস্টে যে খাবারটা খেয়েছো সেটার ফলাফল বা সেটার ইফেক্ট তোমার বডিতে কিন্তু এখনো রয়ে গেছে। এই কারণে কিন্তু তুমি আর কোনো খাবার খাওনি। তো সেজন্য তুমি এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে বলো আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, তো সেটার কিন্তু অর্থটা বেশি যৌক্তিক হবে, অর্থাৎ আমি আমার ব্রেকফাস্টটা গ্রহণ করেছি। আর তুমি যদি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় একই প্রশ্ন বিকাল 3টার দিকে যে তুমি কি তোমার ব্রেকফাস্ট খেয়েছো, তখন তুমি কিন্তু সেটার আনসারটা দিবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ আই টুক মাই ব্রেকফাস্ট এভাবে বলবে। কেন? কারণ দেখো তুমি সেই যে সকালবেলা খাবারটা খেয়েছো সেটা কিন্তু এখনো সেই খাবারটা কিন্তু সেই খাবারের ফলাফলটা অবশিষ্ট নেই, বিকজ এর মধ্যে তুমি অলরেডি আবার লাঞ্চ খেয়ে ফেলেছো। তো সেজন্য তুমি তখন এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বিবেচনা করে তুমি বলবে আই টুক মাই ব্রেকফাস্ট। তো এই রকমের অনেক কিছু আমাদের অনেক ধরনের সেন্টেন্সই আসবে যেখানে আমাদের ফলাফলটা রয়ে যাবে, আগে ঘটলেও ফলাফলটা তখনও রয়ে যাবে। তো সেই ধরনের সেন্টেন্সে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এখন তুমি এই সেন্টেন্সের লাইনটি খেয়াল করো তো, যে দিস ইনস্ট্রুমেন্টস বলতে তো আমরা জানি রেডিও টেলিভিশন কম্পিউটার বুঝিয়েছে। এখন এগুলো তো আমরা জানি যে এগুলো হচ্ছে অনেক আগে আবিষ্কৃত হয়েছে, আজ থেকে অনেক বছর আগে অর্থাৎ বিংশ শতাব্দীতে। তো সেক্ষেত্রে আহ এগুলোর যে প্রভাব বা এগুলো যে আমাদের লাইফকে সহজ করেছে, তো সেই সহজ করার ব্যাপারটা কি শুধু এখনই ঘটছে নাকি আগেও ঘটেছিল? তো আগেও ঘটেছিল এবং তখনকার সময় থেকে আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত এটার প্রভাব কিন্তু রয়েই গেছে, অর্থাৎ আমাদের লাইফকে এখনো কিন্তু সহজ করছে, আমাদের লাইফকে এখনো লাইফে অনেক আনন্দ যোগ করছে। সো যেহেতু ফলাফলটা রয়ে গেছে, সো সেক্ষেত্রে আমাকে এখানে পাস্ট ইনডিফিনিটির পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে তোমরা জানো আমরা ভার্বটা ব্যবহার করেছি অ্যাড। সো তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এটা বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ দিস ইনস্ট্রুমেন্টস, এটা কিন্তু প্লুরাল, তাই আমাদেরকে বসাতে হবে হ্যাভ। আর যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা বসাতাম হ্যাজ। তাহলে আমরা বসাই হ্যাভ। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাড এর পাস্ট পার্টিসিপল তোমরা জানো অ্যাডেড, তাহলে যুক্ত করেছে। কি যুক্ত করেছে? আনন্দ, টু আওয়ার লাইফ, আমাদের জীবনে। তো এইভাবে তোমরা সলভ করবে। এবার চলো আমরা 2 নম্বরটা সলভ করি। 2 নম্বর প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2014-তে আসছিল। তো এই কোশ্চেনটি তোমরা খেয়াল করো। এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ তৈরি করা বা প্রস্তুত হওয়া, ওয়েট অর্থ অপেক্ষা করা, মেক অর্থ তৈরি করা, ওয়েস্ট অর্থ অপচয় করা এবং ফলো অর্থ অনুসরণ করা। তো এখানে প্যাসেজটা তোমরা যদি একটু হালকা পাতলা পড়ে দেখো তাহলে দেখবে যে স্টুডেন্ট লাইফ সম্পর্কে বলা হয়েছে, ছাত্র জীবন। তো সেক্ষেত্রে এটা আমাদের একটা কমন টপিক। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ ওয়ান সেলফ ফর ফিউচার। ছাত্র জীবনটা হচ্ছে সঠিক সবচেয়ে ভালো সময় ফর ড্যাশ ওয়ান সেলফ, কাউকে কোনো কিছু করার জন্য, ফর ফিউচার ভবিষ্যতের জন্য। তাহলে এখানে আমাদের যে ভার্বটা মিলবে সেটা হচ্ছে প্রিপেয়ার। কারণ প্রিপেয়ার মানে কি? তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া। তাহলে ছাত্র জীবন তোমরা জানো যে ভবিষ্যতের জন্য কারো যদি প্রস্তুতি নেওয়ার দরকার হয় তাহলে তার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে ছাত্র জীবন। তাহলে এখানে আমাদের সঠিক ভার্বটা হবে প্রিপেয়ার। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে এটার সঠিক ফর্মটা বের করা। তো এখানে তোমরা খুব সহজেই একটা ক্লু দেওয়া আছে যে ফর। ফর মানে প্রিপোজিশন। তাহলে কোন একটা প্রিপোজিশন হলে সেই প্রিপোজিশনের পরে তোমরা জানো যে ভার্বের সঙ্গে আইএনজি হয়। শুধুমাত্র টু এই প্রিপোজিশনটা হলে সেক্ষেত্রে আইএনজি হবে না, তখন হবে ভি ওয়ান। এছাড়া বাকি সব প্রিপোজিশন ফর, ফ্রম, উই, অফ, বাই, এরকম যত প্রিপোজিশন তোমরা জানো সবগুলোর পরে ভার্ব আসলে সেটা আইএনজি হবে। তাহলে এখানে প্রিপেয়ারের সঙ্গে আইএনজি বসাতে হবে। এখন অনেক ভার্বের আইএনজি বসাতে গেলে তার স্পেলিংটা একটু চেঞ্জ করতে হয়। যেমন এখানে যখন ই থাকবে শেষে তখন কিন্তু আমাদেরকে ইটা বসালে ইটা বসানো যাবে না, সেক্ষেত্রে বানানটা হবে আইএনজি, ই উঠিয়ে যাবে এবং আইএনজি বসবে, তাহলে হবে প্রিপেয়ারিং। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার। এরপর সেকেন্ড সেন্টেন্স দেখো, ইট ইজ কল্ড দ্য
সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। সো ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্টস মাস্ট নট ড্যাশ টাইম। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টাতে স্টুডেন্টস মাস্ট নট ড্যাশ টাইম, এই সময় ছাত্রছাত্রীদের উচিত নয়, মাস্ট নট মানে উচিত নয়, তো মাস্ট নট ড্যাশ টাইম, সময়কে কি করা উচিত নয়, সময়কে অপচয় করা উচিত নয়। তো অপচয়ের জন্য আমাদের এখানে ওয়েস্ট ভার্বটা দেওয়া আছে, তাহলে এখানে হবে ওয়েস্ট। এবং 1 নম্বরটা সলভ করার সময় আমরা তোমাকে বলেই ফেলেছি যে কোনো মডেল অক্সিলারি থাকলে এরপরে ভার্বের V1 হবে। যেখানে মডেল অক্সিলারি দেখতে পাচ্ছ মাস্ট, তাহলে এরপর অবশ্যই V1, তাহলে ওয়েস্টের কোনো রকমের চেঞ্জ করার দরকার নেই। এরপরে দে শুড বিয়ার ইন মাইন্ড, তাদের মনে রাখা উচিত, বিয়ার ইন মাইন্ড মানে মনে রাখা, তাহলে তাদের মনে রাখা উচিত কি, যে মনে রাখা উচিত যে টাইম ড্যাশ ফর নান, সময় কারোর জন্য কি করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে অপেক্ষা করার জন্য ওয়েট দেওয়া আছে, তাহলে আমরা এখানে ওয়েট বসাচ্ছি। এখন এটার কি চেঞ্জ করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে আবার আমরা 1 নম্বরে যেরকমটা বলেছি যে একটা সেন্টেন্সে যখন দ্যাট থাকে তখন খেয়াল করে দেখতে হবে যেখানে দুইটা সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে আছে দে, এটা একটা সাবজেক্ট, আবার এর পরের অংশের একটা সাবজেক্ট হচ্ছে টাইম। তাহলে আমাদের ব্ল্যাঙ্কসটা আছে কোন সেন্টেন্সে, আমাদের ব্ল্যাঙ্কস আছে এই পাশের সেন্টেন্সে। তাহলে আমাদেরকে এই যে টাইম, এই সাবজেক্ট অনুসারে কাজ করতে হবে, আমাদের ওই পাশে যে দে আছে ওখানে যাওয়াই যাবে না। তাহলে টাইম হচ্ছে সিঙ্গুলার, টাইম সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস হয় তোমরা জানো, থার্ড পারসন সিঙ্গুলার হলে। তাহলে এখানে আমাদের ওয়েটের সঙ্গে একটা এস বা এস যোগ করতে হবে, এখানে হবে শুধু এস। তাহলে টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে ইফ স্টুডেন্ট নেগলেক্টস হিজ টাইম, যদি কোনো ছাত্র তার সময়কে অবহেলা করে, নেগলেক্ট মানে কি অবহেলা করা, হি উইল হ্যাভ টু রিপেন্ট ইন ফিউচার, তাকে ভবিষ্যতে অনুশোচনা করতে হবে বা তার অনেক খারাপ লাগবে যে কেন আমি সময়টা নষ্ট করলাম, এই ধরনের একটা অনুভূতির সৃষ্টি হবে। অল দ্য ফেমাস পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব বিখ্যাত ব্যক্তিরাই কি করেছে, হ্যাভ ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারটা করেছে। তো এখানে আমাদের যে একটা ভার্ব আছে মেক, মেক মানে তোমরা জানো যে তৈরি করা, বাট এখানে শুধু করা অর্থে আসবে, মেক মানে শুধু করা অর্থে বোঝায়। তাহলে এখানে আমাদের ডি নম্বর হবে হচ্ছে মেক। এখানে তোমরা অপশনটা একটু উল্টাপাল্টা দেখতে পাচ্ছ, এটা আমি পিডিএফ কে ওয়ার্ডে কনভার্ট করার কারণে এমনটা হয়েছে। সো এখানে এই জি মানেই হচ্ছে আমাদের ডি, তো এই অপশন হবে মেক। তো মেক যদি হয় তাহলে সেই মেকের কোন ফর্মটা বসবে, তার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে হ্যাভ। তো হ্যাভ মানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাহলে অবশ্যই ভার্বের কি হবে V3। তাহলে আমাদের এখানে মেক না হয়ে হয়ে যাবে মেড, কারণ মেকের V3 হচ্ছে কি মেড। তাহলে তারা তাদের সময়কে সর্বোচ্চভাবে ভালোভাবে ব্যবহার করেছিল, যারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তি ছিল। এবং লাস্ট সেন্টেন্স হচ্ছে উই শুড ড্যাশ দেয়ার ফুটপ্রিন্টস টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য আমাদের উচিত হবে তাদের যে ফুটপ্রিন্ট মানে পদচিহ্ন, সেটাকে কি করা, অনুসরণ করা। এই যে আমাদের এখানে ফলো দেয়া আছে, ফলো মানে অনুসরণ, তাহলে এখানে আমরা বসাচ্ছি ফলো। এবং এটার কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না, কেন, কারণ এই যে মডেল অক্সিলারি শুড দেয়া আছে, সো এরপরে ভার্বের V1 জাস্ট, সো আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। সো এই হচ্ছে আমাদের 2 নম্বরটি, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নম্বরটা সলভ করি। এটা এসেছিল যশোর বোর্ড 2017 এবং 2015-তে। সো এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর অর্থ হচ্ছে কন্ট্রিবিউট, প্রথম ভার্বটি হচ্ছে কন্ট্রিবিউট মানে অবদান রাখা। এরপরে বি ভার্ব, সেটা তোমরা জানো। এরপরে ফ্লি, ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এরপর টেক মানে নেওয়া, আর গেট অর্থ পাওয়া। তাহলে এখন আমরা যদি প্যাসেজটা একটু তোমরা পড়ে দেখো, এখানে 1971 এর কথা বলা আছে, অর্থাৎ আমাদের যে যুদ্ধ এবং আমাদের যে স্বাধীনতা, এগুলো নিয়ে এই প্যাসেজটা। সো এবার আমরা পড়া শুরু করছি। টুডে উই ড্যাশ আ ফ্রি নেশন, আজ আমরা একটা স্বাধীন জাতি। সো তাহলে এখানে আমাদের জাস্ট নর্মাল বি ভার্ব থেকে যদি আমরা একটা আর নেই, কারণ উই যেহেতু প্লুরাল, সো আমাদেরকে আর নিতে হবে। তাহলে আমরা এখানে আর বসালাম, তাহলে হবে উই আর আ ফ্রি নেশন, আজ আমরা একটা স্বাধীন জাতি। উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু গেইন ইন ফ্রিডম, আমাদেরকে ফ্রিডম পাওয়ার জন্য, ফ্রিডম অর্জন করার জন্য মানে স্বাধীনতা অর্জন করার জন্য, উই হ্যাড টু টেক গ্রেট পেইন, আমাদেরকে নিতে হয়েছিল অনেক ব্যথা বেদনা এবং অনেক কষ্ট। আওয়ার ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1971, আমাদের যে ওয়ার অফ লিবারেশন বা মুক্তিযুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধ ড্যাশ প্লেস ইন 1971, 1971 সালে হয়েছিল, এমন একটা অর্থে চলে আসবে। সো এখানে এখানে তোমাদেরকে একটা ফ্রেজ জানতে হবে, সেটা হচ্ছে টেক প্লেস। এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তো টেক প্লেস এটা যদি একসাথে থাকে তাহলে তার অর্থ দাঁড়ায় সংঘটিত হওয়া বা ঘটা, কোনো কিছু ঘটা। তাহলে এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ ঘটার কথা বলা হয়েছিল, যেটা 1971 সালে ঘটেছিল। তো যেহেতু এখানে আমাদের এটা পাস্ট হবে, সো তাহলে টেক এই ভার্বটাকে তুমি যদি পাস্ট মানে V2 করে দাও, অর্থাৎ পাস্ট ফর্ম নিয়ে নাও, তাহলে হয়ে যাবে টুক প্লেস। তাহলে এখানে আমাদের প্লেস তো দেওয়া আছে, তাই তুমি ভার্বের V2টা বসাবে, অর্থাৎ টুক। তাহলে টুক প্লেস মানে সংঘটিত হয়েছিল 1971 সালে।
পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, কেম ফরওয়ার্ড, সামনে এগিয়ে এসেছিল, অ্যান্ড ড্যাশ ইনভলভড ইন দ্য ওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ডিরেক্টলি মানে সরাসরি, ইনডিরেক্টলি মানে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুঝিয়েছে। তো অনেকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, অনেকে পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে এই মুক্তিযুদ্ধে। ইনভলভ হয়েছিল, অর্থাৎ ইনভলভ মানে কি, জড়িত হওয়া। এখন এই ইনভলভড, যেহেতু এখানে ইনভলভড আছে, তো এখানে আমরা যদি এই যে গেট এই ভার্বটা নিই, তাহলে হবে গেট ইনভলভড। ইনভলভড হয়েছিল, জড়িত হয়েছিল, এমন অর্থ বোঝায়। এখন যেহেতু এখানে দেখতেই পাচ্ছি যেখানে কেম দেওয়া আছে এবং এটা হচ্ছে অতীতকালের সেন্টেন্স, পাস্টের সেন্টেন্স, তো তাহলে আমরা এই গেট এটাকে আমরা গট করে দেব, এটা আমরা ভি টু ফর্মটা নেব, গট। গট ইনভলভড ইন দ্য ওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই আসলে যুদ্ধে জড়িয়ে গিয়েছে। এরপরে মেনি আ ম্যান ওয়াজ কিলড ইন দ্য ব্যাটল ফিল্ড, অনেক মানুষ আসলে এই যুদ্ধের ময়দানে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল। এই যেখানে কিন্তু ওয়াজ কিল্ড, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। তো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় প্যাসিভ ভয়েসের সেন্টেন্স চলে আসবে, তো তখন তোমাদেরকে ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসাতে হবে। তো এই যেখানে দেখতে পাচ্ছ দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, এখন তারা বলতে এখানে কাদেরকে বুঝিয়েছে? ওই সময়ের যারা মানুষ ছিল, যারা মুক্তিযুদ্ধে ছিল, তাদেরকে বুঝিয়েছে। তো তারা কি করেনি? তারা যুদ্ধের ময়দান থেকে কি পালিয়ে গিয়েছিল? না, তারা পালিয়ে যায়নি। সো তুমি এখানে যদি শুধু ফ্লি বসাও তাহলে হবে তারা পালিয়ে গিয়েছিল। এখন যেহেতু তারা পালিয়ে যায়নি, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হবে, সো আমাদেরকে ভার্বটাকে নেগেটিভ ফর্মে বসাতে হবে। এখন নেগেটিভ ফর্মে বসানোর জন্য আমাদের অনেক অপশন আছে। আমরা ডু নট বসাতে পারি, আমরা ডাজ নট বসাতে পারি, আমরা ডিড নট বসাতে পারি। এখন আমাদের সেন্টেন্সটা কোন ফর্মে সেটা দেখতে হবে। আমাদের যেহেতু এটা পাস্টে, সো আমাদেরকে ডিড নট এই ফর্মটা বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো ডিড নট, ডিড নট, এবং ডিড নট বসানোর পর ভার্বের বেস ফর্মটাই বসবে। সেখানে ফ্লি যেটা আছে সেটাই হবে, ফ্লি। তারা পালিয়ে যায়নি ব্যাটেল ফিল্ড থেকে, যুদ্ধের ময়দান থেকে। এবং লাস্টে আছে রাদার অল অফ দেম, বরং তারা সবাই, ড্যাশ টু অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স, তারা সবাই কি করেছিল? তারা কন্ট্রিবিউট করেছিল। এই যে আমাদের একটা যে প্রথম যে ভার্বটা রয়ে গেল কন্ট্রিবিউট, এটা এখানে বসাতে হবে, কন্ট্রিবিউট। তারা অবদান রেখেছিল, তারা সবাই অবদান রেখেছিল স্বাধীনতা অ্যাচিভ করার জন্য, মানে অর্জন করার জন্য। তাহলে এখানে আমাদের কোন ফর্মটা বসবে খেয়াল করো। যেহেতু এটা একটি পাস্ট টেন্সের সেন্টেন্স, সো আমাদের এখানে কন্ট্রিবিউটের ভি টু অর্থাৎ পাস্ট ফর্মটা বসাতে হবে, কন্ট্রিবিউটেড। তাহলে আমাদের সেন্টেন্সটা ফুলফিল হলো। সো এই হচ্ছে আমাদের থার্ড প্যাসেজ। এবারে আমরা 4 নম্বরটা সলভ করব। কুমিল্লা বোর্ড 2017 এসেছিল। এটা হচ্ছে লিভ অর্থ বাস করা, তোমরা জানো। বি হচ্ছে বি ভার্ব, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা, ইট মানে খাওয়া, এবং অ্যাবাউন্ড মানে হচ্ছে, অ্যাবাউন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে সমৃদ্ধ থাকা বা অনেক পরিমাণে থাকা, এটা বোঝায়। সো তাহলে এখানে এই প্যাসেজটা হালকা একটু চোখ বুলালেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে ভিটামিন এ সম্পর্কে। তো ভিটামিন এ ড্যাশ আওয়ার আইসাইট, ভিটামিন এর সঙ্গে কিন্তু আমাদের চোখের যে দৃষ্টিশক্তির সম্পর্ক আছে। তো ভিটামিন এটা কি করে? এটা হচ্ছে আমাদের ইনক্রিজ করে। তাহলে এখানে আমরা ভার্ব হিসেবে নেব হচ্ছে ইনক্রিজ। তাহলে আমাদের অর্থটা মিলে যাবে যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিটাকে বৃদ্ধি করে। এখন এখানে সঠিক ফর্মটা কি হবে? যেহেতু ভিটামিন এ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো তাহলে আমাদেরকে এইটার সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু এখানে ই অলরেডি আছি, সো আমরা জাস্ট এস অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে ইনক্রিজেস। এরপরে ব্লাইন্ডনেস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব। তাহলে অন্ধত্বটা তৈরি হয় কিসের কারণে? দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবের কারণে। ডেফিসিয়েন্সি মানে কি? অভাব। তাহলে ভিটামিন এর অভাব হলে চোখ অন্ধ হয়ে যায়। তাহলে মলাফিশ হুইচ ড্যাশ ইন আওয়ার রিভার্স অ্যান্ড ক্যানেলস কন্টেইনস আ লট অফ ভিটামিন এ, আমরা জানি যে মলা এবং ভেলা এই ধরনের মাছে কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে। সো তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে যে মলাফিশ হুইচ ড্যাশ ইন আওয়ার রিভার এবং ক্যানেল, আমাদের যে নদী এবং খালবিল এগুলোতে মলাফিশটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণে বা সমৃদ্ধ আমাদের নদী এবং খালগুলো এই মাছে। তাহলে এই অর্থটা চলে আসবে কোথায়? অ্যাবাউন্ড, এখান থেকে। সো তাহলে আমাদের বি নাম্বার হবে হচ্ছে অ্যাবাউন্ড। এবং যেহেতু আবার আমাদের এখানে মলাফিশ এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, সো তাহলে আমাদের এখানে একটা এস যুক্ত করতে হবে, অ্যাবাউন্ডস। এরপরে উই ড্যাশ আ লট অফ মলাফিশ অ্যাজ ওয়েল অ্যাজ ভেজিটেবলস টু প্রোটেক্ট আওয়ার আইসাইট, আমাদের চোখের দৃষ্টিশক্তিকে টু প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত? প্রচুর পরিমাণে মলাফিশ এবং ভেজিটেবল কি করা উচিত? খাওয়া উচিত। সো তাহলে আমাদের যেখানে ইট দেওয়া আছে, সো তাহলে আমাদের এখানে ইট বসাবো আমরা, ইট। কিন্তু এখানে যেহেতু আমরা বলছি যে উচিত অর্থে ইট চলে আসছে, যে আমাদের খাওয়া উচিত, সো এই জন্য আমাদেরকে এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে শুড, এরকম একটা জিনিস নিয়ে আসতে হবে আমাদের, মডেল অক্সিলারি। উচিত অর্থে যেটা সেটা নিয়ে আসতে হবে।
সো আমরা নর্মালি শুডটা ব্যবহার করব। সো তাহলে শুড এবং এরপরে আমাদের ভার্বটা চলে আসবে ইট। কারণ তুমি যদি এখানে শুধু ইট দাও তাহলে অর্থটা এমন দাঁড়ায় আমরা খাই মলা ফিশ এবং ভেজিটেবল অনেক পরিমাণে আমাদের আইসাইটকে রক্ষা করার জন্য। বাট এটা তো সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, সবাই তো আসলে খায় না। তো সেজন্য আমাদের খাওয়া উচিত এই অর্থে আমাদেরকে এখানে শুড ইট বসাতে হবে। এরপরে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার এট রেগুলার, এখানে ইন্টারভাল হবে শব্দটা, ইন্টারভালস, ইন্টারভালস টু, অর্থাৎ আমাদের নিয়মিত বিরতিতে আমাদেরকে বিশুদ্ধ পানি আমাদেরকে পান করা উচিত। এই যে এখানে খেয়াল করো, তোমরা যদি আশেপাশের সেন্টেন্সের দিকে একটু খেয়াল করো তাহলেও কিন্তু তোমরা অনেক ক্লু পাবে। যেমন এখানেও কিন্তু ড্রিঙ্ক এই ভার্বের আগে শুড চলে আসছে, অর্থাৎ উচিত অর্থে এখানকার সেন্টেন্স গুলো হচ্ছে। সো এরকম আইডিয়া করে তোমরা আসলে বিভিন্ন রকমের ক্লু দেয়া থাকবে যেগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। সো এরপরে ইট ড্যাশ এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের বডির জন্য কি এসেনশিয়াল মানে প্রয়োজনীয়। সো তাহলে ইট ইজ, এই যেখানে আমাদের এখানে যেহেতু বি দেয়া আছে তো বি ভার্বের অংশ থেকে আমরা এখানে নেব হচ্ছে কি ইজ, তাহলে হবে ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের বডির জন্য অনেক প্রয়োজনীয়। এবং সবশেষে বলা আছে উই ড্যাশ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি খাওয়া ছাড়া কি করতে পারি না, বাঁচতে পারি না। তাহলে অর্থ অনুসারে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এই যে আমাদের যে একটা ভার্ব আছে লিভ, তাহলে সেই লিভ যদি আমরা এখানে দিতাম তাহলে কিন্তু অর্থটা তো অন্যরকম, যে আমরা পানি ছাড়া বাঁচতে পারি। কিন্তু আমরা এই জন্য আমাদের এই ভার্বটাকে নেগেটিভ ফর্মে বসাবো। এখন তোমাদেরকে আমি বলেছি দেখো যে নেগেটিভ ফর্মের ভার্বটাকে বসাতে হলে অনেক উপায় আছে। ডু নট, ডাজ নট, ডিড নট দিয়েও তুমি নেগেটিভ ফর্ম করতে পারো, অথবা ক্যান নট, কুড নট, এরকম মানে অক্সিলারি মডেল অক্সিলারি দিয়ে তোমরা করতে পারো। এখন তোমার এখানে অর্থটা খেয়াল করো যে অর্থ কি চাচ্ছে। অর্থ চাচ্ছে যে আমরা পারি না, এরকম একটা অর্থ নিয়ে আসতে। এখন আমরা তো জানি যে ক্যান অর্থ পারি আর ক্যান নট অর্থ পারি না। তাহলে তুমি যদি এরকম ক্যান নট বসাও তাহলে কিন্তু তোমার অর্থটা ফুলফিল হবে যে ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না পানি খাওয়া ছাড়া। তো এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে দেখো তোমরা শুধু গ্রামারের রুলস মুখস্থ করো, বাট এরপরেও তোমরা কিন্তু ভালো মার্কস পাও না গ্রামারে, কারণ হচ্ছে তোমরা অর্থের দিকে মোটেও নজর দিতে চাও না। কিন্তু তুমি আমাকে বলো তো, এখানে তুমি যদি লিভ বসাতে তাহলে সেটা তো গ্রামাটিক্যালি কারেক্ট হতো, কিন্তু তোমার তো তাও এটা ইনকারেক্ট, বিকজ এখানে অর্থ অনুসারে তো এখানে একটা নেগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। এখন তুমি আমাকে বলো যে অর্থ না বুঝে, প্যাসেজের অর্থ না বুঝে তুমি যদি শুধু গ্রামারের দিকে ফোকাস করো তাহলে কখনো কি তুমি কোনো গ্রামার রুলস দিয়ে আমাকে বলতে পারবে যে এখানে ভার্বটার নেগেটিভ ফর্ম হবে, সেটা তুমি বুঝতে পারবে? সেটা কিন্তু কখনোই সম্ভব না। সো এই জন্য আমি বলছি যে তোমরা গ্রামারও শিখবে, পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা গ্রামারের সেন্টেন্স গুলোর অর্থ বুঝে বুঝে সলভ করবে। এবং এটা করার কারণে কিন্তু যারা ভালো রেজাল্ট করে তাদের কিন্তু মূল মন্ত্র এটাই, তারা বুঝে বুঝে সলভ করে, তোমাদের মানে অনেক আন্দাজে যে সলভ করে সেরকম না। আজকের ক্লাসে আমরা সর্বশেষ যে কোশ্চেনটি সলভ করবো সেটা হচ্ছে 5 নম্বর, চিটাগাং বোর্ড 2017 আসছিল। তো এটা তোমরা এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, প্রথম ভার্ব হচ্ছে গো, গো মানে যাওয়া। ইকুইপ, ইকুইপ মানে হচ্ছে নর্মাল সেন্স ইকুইপ মানে আমরা বুঝি যে সজ্জিত হওয়া বোঝায়, কিন্তু এটার আরো ভালো অর্থ বিভিন্ন সেন্টেন্সে ইউজ হয়, যেমন পারদর্শী হওয়া বা পারদর্শী করার অর্থে ইউজ হয়, অথবা সমৃদ্ধ হওয়ার অর্থে ইউজ হয়। তো আমরা দেখবো যে আমাদের এই প্যাসেজে কি অর্থে এটা আসবে। এরপরে কনসিডার মানে বিবেচনা করা, গেট মানে পাওয়া এবং মেক মানে তৈরি করা। সো প্রথম যে সেন্টেন্সটি আমরা এই প্যাসেজটা পড়ে বুঝতে পারলাম যেটা হচ্ছে এডুকেশন সম্পর্কে। এটা তোমরা এখানে প্রথমে শুরুতে দেখতে পাচ্ছ এডুকেশন লেখা আছে। সো তার মানে এটা আমাদের সিম্পল টাইপের একটা টপিক। তো এডুকেশন ইজ ড্যাশ দ্য বেস্ট ওয়েপন টু ফাইট এগেনস্ট পভার্টি, অর্থাৎ পভার্টি মানে দারিদ্রতা, দারিদ্রের বিরুদ্ধে ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য আমাদের সবচেয়ে ভালো ওয়েপন মানে বেস্ট ওয়েপন। ওয়েপন মানে হচ্ছে কি, ওয়েপন মানে হচ্ছে অস্ত্র বা হাতিয়ার, আমাদের সবচেয়ে ভালো হাতিয়ার হচ্ছে এডুকেশন। তাহলে এডুকেশনটা এখানে তাহলে কোনটা মিলবে, এখানে খেয়াল করো তো, গো, ইকুইপ, কনসিডার, গেট, মেক। এখানে আমরা যদি বলি কনসিডার তাহলে কিন্তু এটা মিলছে। কেন? কারণ শিক্ষাকে বিবেচনা করা হয় সবচেয়ে ভালো হাতিয়ার হিসেবে এই দারিদ্রকে মোকাবেলা করার জন্য। তাহলে আমরা প্রথম অপশনটাতে আমরা বলবো কনসিডার, এটা হচ্ছে আমাদের অর্থ অনুসারে মিললো। এবার আমরা সঠিক ফর্মটা কি হবে সেটা দেখব। এখন সঠিক ফর্মটা কি হবে সেটা বোঝার জন্য এখানে তোমাকে যে ক্লুটা দেওয়া আছে সেটা দিকে খেয়াল করো, এখানে ইজ দেওয়া আছে। এখন নর্মালি ইজ থাকলে আমরা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেই অনুসারে আমরা যদি বলি যে এডুকেশন ইজ কনসিডারিং দ্য বেস্ট ওয়েপন, তাহলে কিন্তু এটার অর্থটা মোটেও মিলবে না, কারণ এডুকেশনটা এখানে কখনো সাবজেক্ট হতে পারে না, কারণ শিক্ষা কখনো নিজেকে নিজে বিবেচনা করেনি যে সে হচ্ছে সবচেয়ে ভালো দারিদ্রের বিরুদ্ধে হাতিয়ার। আমরা যারা আছি মানুষ, আমরাই হচ্ছে শিক্ষাকে বিবেচনা করেছি। সো তাহলে এটা কিন্তু ইনডিরেক্টলি অর্থটা হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তোমরা জানো যে সাধারণত এমন একটা সাবজেক্ট থাকে যেটা আসলে নিজে আসলে সাবজেক্ট হওয়ার যোগ্য না, তখন আমাদেরকে প্যাসিভ ভয়েসে করে নিতে হয় যেন আমরা বাই দিয়ে এমন একটা সাবজেক্ট, এমন একটা পারফেক্ট সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাতে পারি। যেমন এখানে আমরা বলতে পারতাম যে এডুকেশন ইজ কনসিডার্ড বাই আস, অথবা এডুকেশন ইজ কনসিডার্ড বাই পিপল, তখন আমাদের অর্থটা ঠিক হতো। সো এখানে অবজেক্ট দেওয়া নেই, তবু আমরা বুঝতে পারলাম যেহেতু এটা প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েসের রুলস ফলো করবো। তো প্যাসিভ ভয়েসের রুলস অনুসারে তোমরা জানো যে অক্সিলারি ভার্ব যেটাই হোক এরপর অবশ্যই প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সো তাহলে আমাদের এখানে কনসিডারের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কনসিডার্ড। তাহলে শিক্ষাকে বিবেচনা করা হয়
সেটা যেই করে, আমরা সবাই করি। তো করা হয় দ্য বেস্ট ওয়েপন হিসেবে পভার্টির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এরপর খেয়াল করো, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ শিক্ষা এবং উন্নয়ন এই দুটা হাতে হাত রেখে, হ্যান্ড ইন হ্যান্ড মানে কি হাতে হাত রেখে, কি করে তার হাতে হাত রেখে, তারা গেট বা মেক এগুলো কিন্তু মিলছে না, ইকুইপ হচ্ছে না। সো তাহলে আমরা এখানে বসাতে হবে গো, তারা যায়, গো মানে কি যাওয়া বা চলা। সো তারা শিক্ষা এবং উন্নয়ন কিন্তু একসাথে হাতে হাত রেখে চলে, এই অর্থটা কিন্তু পারফেক্ট হয়। সো এখন গো এর কি কোনো চেঞ্জ করতে হবে? এখানে দেখতেই পাচ্ছ যে এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট, এখানে দুইটা ব্যাপার বলা হয়েছে, অর্থাৎ প্লুরাল একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো দরকার নেই। সো এখানে গোটাই হচ্ছে পারফেক্ট আনসার। এরপরে আ কান্ট্রি ক্যান রিচ দ্য সামিট অফ ডেভেলপমেন্ট, একটা দেশ রিচ মানে পৌঁছানো, তো পৌঁছাতে পারে, সামিট মানে হচ্ছে শীর্ষ বা শিখরে। সো কিসের শিখর? ডেভেলপমেন্টের শিখরে, উন্নতির শিখরে বা উন্নতির চূড়ায় একটা দেশ পৌঁছাতে পারে কখন? ইফ যদি আহ, যদি ইটস সিটিজেন্স ড্যাশ উইথ এডুকেশন অ্যান্ড স্কিল, যদি এর যারা সিটিজেন আছে, নাগরিক আছে, তাদেরকে যদি আমরা শিক্ষা এবং দক্ষতা এগুলোর মাধ্যমে আমরা যদি কিছু একটা করতে পারি, কি করতে পারবো? সেটা আনসারটা হবে হচ্ছে ইকুইপ। এখানে আমরা পারফেক্টলি ইকুইপটাকে ব্যবহার করব। ইকুইপ মানে সজ্জিত করা বা কাউকে কোনো কিছু করতে সক্ষম করা বা কোনো কিছুতে পারদর্শী করানো। সো আমরা এখানে আমরা ইকুইপটা ব্যবহার করব। এখন ইকুইপ এই ভার্বটা আমরা এখানে নিলাম, কিন্তু এখন সঠিক ফর্মটা আমাদেরকে বুঝতে হলে আবার আমাদেরকে প্যাসিভ ভয়েসে চলে যেতে হবে। এখানে অর্থটা খেয়াল করো যে সিটিজেনদেরকে, নাগরিকদেরকে শিক্ষা এবং দক্ষতা দিয়ে পারদর্শী করবে, শিক্ষা এবং দক্ষতায় পারদর্শী করবে। কে করবে? কেউ না কেউ তো করবে, কাউকে না কাউকে করতে হবে, নিজেরা নিজেরা তো আর সবসময় হবে না। তো সেক্ষেত্রে আমাদের যারা সরকার আছে, গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টদেরকে উদ্যোগ নিয়ে তার নাগরিকদেরকে পারদর্শী করাতে হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে গেল। তাহলে প্যাসিভ ভয়েস হওয়া মানে হচ্ছে আমাদের এখানে আমরা প্রথমে এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, দেখতে পাচ্ছ এই যে সিটিজেন্স, এরপরে কোনো অক্সিলারি ভার্ব নেই। সো আমাদেরকে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে হবে, এই জন্য আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সেটা হচ্ছে আর। এম ইজ আর এর মধ্যে আর বসালাম, এবং প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের পিপি। সো তাহলে কি হবে? ইকুইপড। তাহলে কিন্তু আমাদের অর্থটা মিলে যায়, যে সিটিজেনদেরকে সরকার হোক আর যারাই হোক, সংস্থা, বিভিন্ন সংস্থা, তারা তাদেরকে বিভিন্ন শিক্ষা এবং দক্ষতার মাধ্যমে তাদেরকে পারদর্শী করে তুলবে। এবং এখানেও খেয়াল করো, তোমাদের যে স্পেলিংটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ডাবল পি হবে ইডি যোগ করার ক্ষেত্রে। সো এই স্পেলিং গুলো তোমরা ভুল করে আসো। এরপরে রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট, এই সত্যটা উপলব্ধি করে, আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট, আমাদের বর্তমান সরকার, হ্যাজ ড্যাশ প্রাইমারি এডুকেশন ফ্রি, সরকার কি করেছে? প্রাথমিক যে শিক্ষা সেটাকে ফ্রি করে দিয়েছে, অর্থাৎ বিনামূল্যে করে দিয়েছে। সো তাহলে এখানে আমাদের কোন ভার্বটা হবে? এখানে আমাদের যে মেক এই ভার্বটা আছে, এটা হবে মেক। সো তাহলে আমরা এখানে যদি মেক বসাই তাহলে অর্থ মিললো। বাট এখানে দেখতেই পাচ্ছ যে ক্লু দেওয়া আছে হ্যাজ, এখন হ্যাজ থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তাহলে আমাদেরকে মেকের আমাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, বিকজ এখানে আমাদেরকে হ্যাজ দিয়েছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে সেটাই হবে। তাহলে আমরা এই মেকের পাস্ট ফর্মটা বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো হচ্ছে মেড। তাহলে অর্থটা দাঁড়াবে যে আমাদের সরকার বর্তমানে প্রাথমিক শিক্ষাটাকে ফ্রি করে দিয়েছে, এটা অলরেডি দিয়ে ফেলেছে। সো এরপর টুডে লার্জ নাম্বার অফ ট্যালেন্টেড স্টুডেন্টস আর ড্যাশ স্কলারশিপ, বর্তমানে একটা অনেক বিশাল সংখ্যক একটা মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপ মানে বৃত্তি, তো বৃত্তিটা কি করছে? পাচ্ছে। সো তাহলে এখানে পাওয়া অর্থে আমাদের গেট আছে। সো তাহলে আমরা এখানে যদি গেট বসাই তাহলে আমাদের অর্থ মিলে গেল। এবং এরপরে দেখো, খেয়াল করো, এখানে আর দেয়া আছে, এই আরটা হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য আর দেয়া আছে। সো তাহলে আমরা যদি আইএনজি বসাই, সেক্ষেত্রে আমাদের স্পেলিংটাকে চেঞ্জ করে এখানে ডাবল টি বসিয়ে আইএনজি বসাতে হবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। আইএনজি বসানোর সময় ভার্বের অনেকগুলো ভার্বেরই স্পেলিংটা চেঞ্জ হয়। তো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত সলভ করলাম। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে আমি রিপ্লাই দেবো। তো এভাবে আমরা টার্গেট হচ্ছে আমরা টোটাল 30টা বোর্ড কোশ্চেন সলভ করব, যেন আমাদের রাইট ফর্ম পাবার কোনো সমস্যা না থাকে। সো ভিডিওগুলো পরপর প্লেলিস্ট আকারে প্লেলিস্টের ভিতরে তোমরা পেয়ে যাবে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।